ওকে, দেখতে পাচ্ছ স্ক্রিন সবাই? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, দেখা যাচ্ছে। ওকে, চলো তাহলে তোমাদের আগে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে সিলেবাসটা নিয়ে। ঠিক আছে, তো তোমাদের গ্রুপে আমরা সিলেবাসটা অলরেডি শেয়ার করেছি। ফিফথ সেমিস্টার, যেটা ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, যদি কোর্স কারিকুলামটা দেখো তাহলে এখানে কয়েকটা জিনিস অবজার্ভ করবে। এখানে দেখো তোমাদের বেশ কিছু সাবজেক্ট রয়েছে যেটা কম্পালসারি সাবজেক্ট, এবং কিছু সাবজেক্ট রয়েছে যেটা ইলেকটিভ সাবজেক্ট। ইলেকটিভ সাবজেক্ট এবার তোমাদের দেখবে দুটো করে অপশন দেওয়া আছে। এবার যেরকম কলেজে বা তোমরা যে হিসেবে কলেজে চুজ করবে, অথবা কলেজ থেকে যেটা চুজ করে দেয় তার মধ্যে থেকে, যে দুটো রয়েছে তার মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের পড়তে হয়। তো ফার্স্ট দেখো, তুমি যদি ভালো করে লক্ষ্য করো কি দেওয়া আছে, এটা প্রোগ্রাম কোর। এখানে বলে দেওয়া আছে কোর মানে কম্পালসারি সাবজেক্ট। এটা কি আছে, পাওয়ার ইঞ্জিনিয়ারিং। এই পাওয়ার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, তার ক্রেডিট দেওয়া আছে, সমস্তটা দেওয়া আছে। ফুল মার্কস পরীক্ষা হবে 100, ইন্টারনাল 40, এক্সটার্নাল 60। এটা তোমাদের যেমন হতো এখন অবধি এটাই হয়ে এসছে লাস্ট সেমিস্টারে, তো এটাই কন্টিনিউ থাকবে এখন আপাতত, যদি ফার্দার কোনো নিউজ বা কোনো আপডেট না থাকে। তো এই সাবজেক্টটা তোমরা এখানে আমরা পড়াবো, পাওয়ার ইঞ্জিনিয়ারিং। দেন সিমিলারলি এটাও দেখবে প্রোগ্রাম কোর, অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস, 3 ক্রেডিট, বাকি সব সেম। তো এটাও পড়ানো হবে, এটাও কম্পালসারি সাবজেক্ট। দেন নাম্বার 3, ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারি, এটাও তোমাদের প্রোগ্রাম কোড মানে কম্পালসারি সাবজেক্ট, এটাও পড়ানো হবে। নেক্সট দুটো হচ্ছে তোমার ইলেকটিভ সাবজেক্ট 4 আর 5। এটা কি বলেছে, প্রোগ্রাম ইলেকটিভ, প্রোগ্রাম ইলেকটিভ। তাহলে প্রোগ্রাম ইলেকটিভ ফার্স্ট, প্রোগ্রাম ইলেকটিভ সেকেন্ড। ফার্স্টে কি বলছে, প্রোগ্রাম ইলেকটিভ উইদাউট ল্যাব আর প্রোগ্রাম ইলেকটিভ উইথ ল্যাব। তার মানে তোমাদের যে দুটো ইলেকটিভ সাবজেক্ট থাকবে তার মধ্যে একটা তোমাদের ল্যাব থাকবে, আরেকটার কোনো ল্যাব থাকবে না। তো কি কি অপশন আছে তোমরা দেখেছো তোমাদের ইলেকটিভের জন্য? কি কি অপশন আছে দুখানা ইলেকটিভ যেটা দেওয়া আছে তার জন্য? অবজার্ভ করেছো? স্যার, অটোমোবাইল আছে। এখানে দেখো, প্রোগ্রাম ইলেকটিভ উইদাউট ল্যাব, তার মধ্যে পাওয়ার প্ল্যান্ট, মেটেরিয়াল হ্যান্ডেলিং। আমরা এখানে তোমাদের পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা পড়াবো। তো তোমরা যাদের যাদের কলেজে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং চুজ করবে, মেজরিটি এটাই চুজ করে, ওই জন্য এটা পড়ানো হবে, আর কোনো কারণ নেই। ম্যাক্সিমাম কলেজে এটাই চুজ করা হয়। তো সেই কথাটা মাথায় রেখে এই সাবজেক্টটা আমরা চুজ করেছি। মানে বিগত লাস্ট ইয়ার্সেও এইভাবেই চলে এসছে বলেই এটা সাবজেক্টটা পড়ানো হচ্ছে। এবার তোমরা যদি দেখবে যে 10টা কলেজের মধ্যে 8টা কলেজ কিন্তু এটাই চুজ করবে। হয়তো কোনো ক্ষেত্রে একটা বা দুটো কলেজ কি করে, মেটেরিয়াল হ্যান্ডেলিং চুজ করে। ঠিক আছে, সেক্ষেত্রে যদি দুটো কলেজ এটা চুজ করে, সেক্ষেত্রে তোমাদেরকে আমরা যেটা করতে পারি, এটা তোমরা আগে দেখো কলেজে কি চুজ করে, সেটা আমাদের জানাবে। তো এটা যেমন পুরো সিলেবাস, ফুল সিলেবাস ক্লাস হবে, যেমন তোমাদের বাকি 3টে সাবজেক্ট হচ্ছে যেটা কম্পালসারি সাবজেক্ট তার মধ্যে বলছি, এটা ফুল সিলেবাস ক্লাস হবে। এই সাবজেক্টটা তোমাদের যদি অনেকে থাকো বা কেউ কারোর অসুবিধা হয়, বাকি বাকি ক্লাস করছো তার সাথে তোমাদের কলেজে যদি এটা চুজ করে ফেলেছে, কোনো অপশন থাকলে চেঞ্জ করার চেষ্টা করবে। যদি অপশন না থাকে, সেক্ষেত্রে তোমরা যদি চাও তোমাদেরকে কিছু স্টাডি মেটেরিয়াল আমরা অ্যাপে প্রোভাইড করব, এবং যদি সম্ভব হয় 3টে 4টে ক্লাস অ্যারেঞ্জ করার চেষ্টা করব। ঠিক আছে, এটা আপাতত আমরা ভেবেছি। এবার তোমাদের কেমন কি
কলেজে কোনটা চুজ করছে, কোন ইলেকটিভ চুজ হচ্ছে, সেটা আমাদের একটু জানাও। সেটা জানানোর পরই তবে এই জিনিসটা আমরা করতে পারবো। বোঝা গেছে? 2 নম্বরের ক্ষেত্রেও তাই, কম্পিউটার এডেড ডিজাইন অ্যান্ড ম্যানুফ্যাকচারিং আর অটোমোবাইল। এখানে আমরা মোস্ট লাইকলি অটোমোবাইলটাই ভেবেছি করাবো। তার একটা কারণও আছে, এই যে ক্যাড ক্যাম, কম্পিউটার এডেড ডিজাইন, ক্যাড ক্যাম অ্যান্ড ম্যানুফ্যাকচারিং, এই যে টপিকটা তুমি দেখবে আমি যেটা অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং পড়াবো, এই দুটোর মধ্যে না কমন পার্ট আছে অ্যাটলিস্ট 2 to 3 চ্যাপ্টার। তার মানে তোমাদের কিন্তু ওই পার্টটা যেটা আমি অলরেডি পড়িয়ে দিচ্ছি এই সাবজেক্টে, যেটা তোমাদের কম্পালসারি সাবজেক্ট, সেখান থেকে কিন্তু হয়ে যাচ্ছে যাদের এই ইলেকটিভটা দেবে কলেজে। এটার জন্যও আবার এই জিনিসটা ভ্যালিড, যদি তোমরা চাও অ্যাপে স্টাডি মেটেরিয়াল এবং কিছু 3-4টে আলাদা ক্লাস আমরা অর্গানাইজ করে দেবো। এই মুহূর্তে হয়তো এক্ষুনি ফার্স্ট মান্থেই হবে না, বাট মাঝে 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 তোমাদেরকে দিয়ে এটা সাপোর্ট আমরা দিয়ে দেবো। বিকজ কোন কলেজে কি চুজ করবে তার কোনো ঠিক নেই। ঠিক আছে? কি বলতে বললাম বোঝা গেছে? আমরা যে দুটো সাবজেক্ট চুজ করেছি সে দুটো সাবজেক্ট কেন, তার কারণ এটাই কি মোস্ট কলেজে এই দুটো চুজ করে। যদি এইবার চেঞ্জ হয় সেই তোমার যেটা গতানুগতিকভাবে হয়ে আসছে, তাহলে সেক্ষেত্রে আমরা উল্টো সাবজেক্টও চুজ করতে পারি, কোনো অসুবিধা কিছু নেই। 4টে সাবজেক্টে আমাদের কাছে একই ব্যাপার। কি বলেছি বোঝা গেছে? কারো কোনো যদি ডাউট থাকে বলো। নো স্যার। নো স্যার। স্যার ঠিক আছে। ঠিক আছে, ওকে। তো আমি তোমাদের আজকে তাহলে এই সাবজেক্টটা আমি করাবো। তোমাদের এখানে ফ্লুইড মেকানিক্স অ্যান্ড মেশিনারি বিবি স্যার করাবেন। পাওয়ার ইঞ্জিনিয়ারিংটা আমরা দুজন মিলেই করাবো, চ্যাপ্টার্স কিছু শেয়ার্ড। আর তোমাদের প্রোগ্রাম ইলেকটিভ 1 যেটা পাওয়ার প্ল্যান্টটা আমি করাবো। আর তোমাদের অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং যেটা আছে ওটা বিবি স্যার করাবেন। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের আপাতত যে কোর্সের স্ট্রাকচার। এবার যে দুটো সাবজেক্ট ইলেকটিভে এক্সট্রা রয়েছে, বিকজ সব কলেজে সেম হবে না, এটা 100% শিওর, কোনো বছরই হয় না। আমরা দেখি 7-8টা কলেজ 10টা কলেজের মধ্যে একই ইলেকটিভ চুজ করে, 2-3টে কলেজ অন্য ইলেকটিভ চুজ করে, এটা হয়ে থাকে। তো এবার এটা সেটা আমাদের তোমরা জানাবে, তোমরা জানানোর পরই আমরা সেটা কিছু করতে পারবো। তো এখন এই মুহূর্তের জন্য ইলেকটিভ সাবজেক্টগুলোর ক্লাস 2 সপ্তাহ শুরু হবে না। ফার্স্ট 2 উইক তোমাদের যেগুলো কম্পালসারি সাবজেক্ট রয়েছে, যেমন ফার্স্ট 3টে সাবজেক্ট পাওয়ার, অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ফ্লুইড মেকানিক্স এবং মেশিনারি, এই 3টে সবাইকে পড়তে হবে। এখানে অল্টারনেট অপশন আছে, এখানে অল্টারনেট অপশন আছে। তো এই দুটো আমরা এই মুহূর্তে ক্লাস স্টার্ট করছি না। এই 3টে সাবজেক্টের আমরা ক্লাস স্টার্ট করছি। এই দুটো সাবজেক্ট কোন দুটো প্রেফারেন্স দেওয়া হবে তোমাদের জানিয়ে দিলাম। তাও তো যদি তোমাদের কলেজের, যদি যাদের যে সমস্ত কলেজে পাওয়ার পয়েন্ট চুজ এতদিন করে এসছে তারা যদি কোনো কারণে চেঞ্জ করে, বা তোমরা যদি নতুন কলেজ থেকে অন্য কোনো স্টুডেন্ট এখানে অ্যাডমিশন নিয়েছো সেটাও হতে পারে, যারা আগের সেমিস্টারে পড়োনি, বা যে ওই কলেজ থেকে আগের বছর কোনো স্টুডেন্ট ছিল না, সেটাও হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আমরা ওটা কনসিডার করব। ঠিক আছে? তো ইলেকটিভগুলো নিয়ে কোনো চিন্তা তোমাদের কারণ নেই। অনেকেই জিজ্ঞাসা করছিলে ইলেকটিভ ব্যাপারটা নিয়ে, তো সেটা ক্লিয়ার করার জন্য এতটা ডিটেলসে বললাম। আচ্ছা, আমাদের তাহলে বাকি পার্টগুলো আমি আসছি না, আমি শুধু অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস নিয়ে এরপর থেকে ডিসকাস করছি। ক্লিয়ার? ওকে স্যার। এবার দেখো, এটারও সিলেবাসটা তাহলে আমি একটু আগে বলে দিই। এখানে তোমাদের অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং, ওকে, দেখ, সাবজেক্ট হচ্ছে অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং প্রসেস। এইসব মার্কস এক্সটার্নাল ইন্টারনাল নিয়ে ডিসকাস করার কোনো মানে হয় না, বিকজ এটা তোমরা অলরেডি জানো, যেটা তোমাদের কলেজে হয়ে আসছে। এটা নিয়ে কোনো আলোচনার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন কোথায় আছে? সিলেবাসটা নিয়ে আলোচনা করা, কী কী রয়েছে।
বা আমাদের কি কি পড়তে হবে। ঠিক আছে, ফার্স্ট চ্যাপ্টার দেখো, ইউনিট 1, ইন্ট্রোডাকশন টু নন ট্রেডিশনাল মেশিনিং। ইন্ট্রোডাকশন টু নন ট্রেডিশনাল মেশিনিং, তাহলে এখানে তোমরা একটা নতুন টার্ম দেখলে, নন ট্রেডিশনাল। তার মানে কি, আমরা এতদিন অবধি কি মেশিনিং দেখে এসেছি? থার্ড সেম, ফোর্থ সেম, দুটোতেই তোমাদের মেশিনিং ছিল। থার্ড সেমে কি ছিল? লেদ। ফোর্থ সেমে কি ছিল? শেপিং, সেপার। মিলিং, গ্রাইন্ডিং ছিল। তো এই প্রত্যেকটাই কি, এই প্রসেসগুলো, বা লেদ না বলে লেদের সাথে সাথে এটা কি ছিল? টার্নিং। এই প্রত্যেকটা প্রসেস যেটা আমরা করে এসেছি, এগুলোকে কি বলে? দিজ আর নোন অ্যাজ ট্রেডিশনাল মেশিনিং। তাই তো? হ্যাঁ স্যার। ট্রেডিশনাল মেশিনিং, ট্রেডিশনাল মানে কি কেউ বলতে পারবে? স্যার ট্রাই করতে পারি? হ্যাঁ, ট্রাই করতেই বলছি তো, অবশ্যই। স্যার যেখানে ওয়ার্ক পিস অ্যান্ড মেটাল টুলটা বা কাটিং টুলটা মানে কন্টাক্টে থাকবে দুটোর, তাকে ট্র্যাডিশনাল মেশিনিং বলা হয়। নর্মাল মেশিনিং এর ক্ষেত্রে একদমই ঠিক বলেছো। আমরা কি দেখে এসেছি? দ্য ওয়ার্ক পিস উইল বি ইন ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য কাটিং টুল। মেশিনিং করার জন্য বা কাট করার জন্য কাটিং টুলকে কিন্তু ওয়ার্ক পিসের সাথে কন্ট্যাক্টে আসতে হয়। যদি কন্ট্যাক্টে না আসে, ইন দ্যাট কেস ট্রেডিশনাল মেশিনিং বা ডাইরেক্ট যে মেশিনিং আমরা এতদিন দেখে এসেছি সেটা পসিবল নয়। তুমি সেটা টার্নিংয়ের ক্ষেত্রে বলো, টার্নিং টুল কি করে? ওয়ার্ক পিসের কন্ট্যাক্টে আসে এবং তার ডাইমেনশন বা ডায়ামিটার যেটা রিডিউস করছে। সিমিলারলি শেপিং, শেপার, শেপিং কার যে শেপিং টুল, সেও কিন্তু কি হচ্ছে, যে তোমার ট্রু অ্যান্ড ফ্রো মোশন যেটা করে, রেসিপ্রোকেটিং মোশন যেটা করে, তাতেও কি করে? ফরওয়ার্ড স্ট্রোকে কাটিং হয়, কন্ট্যাক্টে থাকে। রিটার্ন স্ট্রোকে কন্ট্যাক্টে থাকে বাট কোনো কাটিং হয় না। মিলিংয়েও তাই, মিলিং কাটারও কিন্তু কন্ট্যাক্টে থাকে। গ্রাইন্ডিংয়েও তাই, গ্রাইন্ডারও যে অ্যাব্রেসিভসের মাধ্যমে কন্ট্যাক্টে থাকছে। তার ফলে আমাদের কি হচ্ছে, এই পার্টিকুলার টাইপ অফ মেশিনকে আমরা বলছি ট্র্যাডিশনাল মেশিনিং। কিন্তু আমরা দেখতে পাই এই ট্র্যাডিশনাল মেশিনিংয়ের ক্ষেত্রে কিছু লিমিটেশন বলতে পারো, বা কিছু ঘাটতি কিছু কিছু ক্ষেত্রে থেকে যায়, বা কিছু প্রবলেমস অ্যারাইজ করে কিছু, ইন সাম কেসেস। সেই প্রবলেমগুলো কি কি এটা আমাদের জানতে হবে, যেটা আমি আসবো পরে যখন ডিটেলসে বলবো। ওটা খুব ইম্পর্টেন্ট যে ট্র্যাডিশনাল মেশিনিংয়ের প্রবলেম কি, বা নন ট্রেডিশনাল মেশিনিংয়ের রিকোয়ারমেন্ট কী, দেখো এখানে দেওয়া থাকবে। এই তো নেসেসিটি অফ নন ট্রেডিশনাল মেশিনিং, খুব ইম্পর্টেন্ট। কারণ আমরা তো একটা পয়েন্ট বললাম যে ডাইরেক্ট কন্ট্যাক্ট, সেটা শুধু ওইটুকুর জন্য কি একটা অন্য ক্যাটাগরি করবো? সেটা তো নয়। আরও অনেক পয়েন্টস আছে, আমি এই মুহূর্তে ডিপে ঢুকছি না, আজকেই ডিসকাস করব একটু বাদে। দেন আফটার দিস তোমরা কি দেখতে পাচ্ছ এখানে, দেখো ক্লাসিফিকেশন অফ নন ট্রেডিশনাল মেশিনিং। নন ট্রেডিশনাল মেশিনিংয়ের ক্লাসিফিকেশন আছে, বিভিন্ন ক্লাসিফিকেশন হয়। মেজর ব্রড এরিয়াস কি কি, কিছু মেকানিজম থাকে, মেথড থাকে। যেমন আমরা ক্যাটাগরি ভাগ করব, থার্মাল মেথড, ইলেকট্রোকেমিক্যাল মেথড, কেমিক্যাল মেথড, মেকানিক্যাল মেথড, এই চারটে ক্যাটাগরিতে ফার্স্ট ব্রডলি। প্রত্যেকটা ক্যাটাগরিরও সাব ক্যাটাগরি থাকে। যেমন থার্মাল মেথডের মধ্যে কি কি ক্যাটাগরি পড়ছে? ইলেকট্রো ডিসচার্জ মেশিনিং, ইডিএম যেটা বলি, লেজার বিম মেশিনিং এলবিএম, ইলেকট্রন বিম মেশিনিং, প্লাজমা আর্ক মেশিনিং, এইগুলোকে আমরা বলছি থার্মাল মেথড অফ নন ট্রেডিশনাল মেশিনিং। থার্মাল মেথড কেন? বিকজ যে মেটেরিয়াল রিমুভেলটা হয় সেই মেকানিজমটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ থার্মাল নেচার।
সেই মেকানিজমকে আমরা কি বলি, ফিউশন অ্যান্ড ভেপোরাইজেশন টেকনিক। আমি বলবো যখন পড়াবো ওটা প্রত্যেকটা বলবো, ঠিক আছে, এখন ডেপথে ঢুকছি না। দেন তোমার দেখো অ্যাডভান্টেজ, লিমিটেশন, অ্যাপ্লিকেশন, দেন কম্প্যারিজন অ্যামাং ট্র্যাডিশনাল অ্যান্ড নন ট্র্যাডিশনাল। এটাও কিন্তু কি করতে বলেছে, কম্পেয়ার করতে বলেছে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই হলো তোমাদের ইউনিট 1। ইউনিট 1 জাস্ট কি বেসিক আইডিয়া, নন ট্রেডিশনালের বেসিক আইডিয়া। ইউনিট 2তে দেখো, ইউনিট 2 হেডিং কি আছে, নন ট্রেডিশনাল মেশিনিং প্রসেস। তার মধ্যে কি কি প্রসেস, যেগুলো আমি এখানে বললাম, মেকানিজম অফ রিমুভাল, ওয়ার্কিং প্রিন্সিপাল, সেট আপ, এইসব দেওয়া আছে। প্রসেস প্যারামিটার, অ্যাডভান্টেজ, লিমিটেশন অফ দ্য ইউএসএম। আমি এতক্ষণ কি বললাম, 4টে ব্রড মেথড আছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রোকেমিক্যাল, কেমিক্যাল আর থার্মাল। তো ইউএসএমটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, ইউএসএমটা পড়ে মেকানিক্যাল। হয়ে গেল ইউএসএম, একটা তোমাদের পড়তে হবে। ইলেকট্রিক্যাল ডিসচার্জ, ইডিএম। ইডিএমটা এইমাত্রই বললাম, ইডিএম কি, থার্মাল মেথড। দেন তোমার কি আছে, ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং, ইসিএম। ইসিএমটা কি মেথড হবে, ইলেকট্রোকেমিক্যাল মেশিনিং, তার মানে ইলেকট্রোকেমিক্যাল মেথড। ইলেকট্রোকেমিক্যাল। দেন নাম্বার 4 অ্যান্ড 5 দেখো কি আছে, ইলেকট্রন বিম মেশিনিং, লেজার বিম মেশিনিং, ইবিএম অ্যান্ড এলবিএম। ইবিএম আর এলবিএম দুটোই কি হবে, দুটোই হচ্ছে থার্মাল মেথড। তার মানে আমাদের ইডিএম, ইবিএম, এলবিএম, থার্মালের 3টে পড়তে হচ্ছে, ইলেকট্রোকেমিক্যালের একটা পড়তে হচ্ছে, মেকানিক্যাল মেথডে একটা পড়তে হচ্ছে। তো 5টা টাইপের আমাদের, বা 5টা ক্যাটাগরি অফ, 5টা ডিফারেন্ট টাইপস অফ নন ট্রেডিশনাল মেশিনিং আমাদের পড়তে হবে। বোঝা গেছে প্রত্যেকটারই কিভাবে কাজ হয়, ওয়ার্কিং প্রিন্সিপাল কি, তার সেট আপ কি, কি কি প্যারামিটার্স রয়েছে, কি অ্যাডভান্টেজ, কি লিমিটেশন, আর কোথায় কি অ্যাপ্লিকেশন রয়েছে। ক্লিয়ার এই অবধি? ইয়েস স্যার। আমি একটু সিলেবাসটা ডেপথেই বলে দিচ্ছি তোমাদের, যাতে জিনিসটা বুঝতে সুবিধা হয়। দেখো নেক্সট, দেখো নেক্সট কি রয়েছে, ইউনিট 3, জিগস অ্যান্ড ফিক্সচার। একটা ছোট ইউনিট, জিগস অ্যান্ড ফিক্সচার। জিনিস দুটো ইম্পর্টেন্ট, ইউনিটটা ছোট হলেও। জিগস এবং ফিক্সচারের কাজ কি, কেউ নামগুলো শুনেছো এখন অবধি? না স্যার। শোনো, না স্যার। আচ্ছা, তো এই দুটো হচ্ছে এমন এলিমেন্ট বা অবজেক্ট বা কম্পোনেন্ট যেটা আমরা মেশিনিংয়ের ক্ষেত্রে ইউজ করি। দুটোরই বেসিক কাজ কি, যে টুল বা ওয়ার্কপিস রয়েছে কাটিংয়ের টাইমে, সেটাকে হোল্ড এবং করা এবং ওয়ার্কপিসকে সাপোর্ট করা। এটা কমন ফাংশন দুটোরই, কিন্তু দুটোর মধ্যে কিছু ডিফারেন্সও আছে। ডিফারেন্স যখন ডাইরেক্ট বা ডিটেলসে পড়াবো তখন বলবো, জাস্ট একটু বলে রাখছি যে জিগসের ক্ষেত্রে যখন জিগস আমরা ইউজ করি, সেটা মোস্টলি কি করে, যে কাটিং টুলকে মেশিনিংয়ের একটা স্পেসিফিক লোকেশনে মেশিনিং করার জন্য গাইড করে।
বাট ফিক্সচার কি করে, ফিক্সচার নামটা থেকে বুঝতে পারছো ওটা ফিক্সড থাকে একটা পার্টিকুলার লোকেশনে, মুভমেন্ট করবে না। যে মেশিন রয়েছে মেশিনের সাথে ফিক্সড থাকে, ওই জন্য ফিক্সচার কিন্তু কোনো টুল যে কাটিং টুলকে গাইড করে না, কোন ডাইরেকশনে কাটবে কিভাবে কাটবে এটাতে কোনো গাইডেন্স দেয় না, জিগস সেটা দেয়। ঠিক আছে, এই চ্যাপ্টারটা যখন পড়বো তখন আমরা ওটাই দেখবো যে বেসিক কনসেপ্ট অফ ডিফারেন্স অ্যান্ড বেনিফিটস অফ জিগস অ্যান্ড ফিক্সচার, তার কম্পোনেন্ট কি কি, তারপরে ডিগ্রিজ অফ ফ্রিডমের কনসেপ্ট কি, 3 to 1 প্রিন্সিপাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, কি জিনিস, টাইপস অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ লোকেটার অ্যান্ড ক্ল্যাম্পিং ডিভাইসেস, টাইপস অফ জিগস অ্যান্ড ফিক্সচার, জেনারেল প্রিন্সিপাল অফ জিগস অ্যান্ড ফিক্সচার ডিজাইন। ঠিক আছে, তো এই পার্টটা রয়েছে ডিফারেন্ট টাইপস অফ জিগস ফিক্সচার্স কী কী হয়, তার কম্পোনেন্ট কী কী থাকে, তার ডিগ্রিজ অফ ফ্রিডমের কনসেপ্ট দেখতে হবে। ডিগ্রিজ অফ ফ্রিডম মানে কি, যে একটা পার্টিকুলার জিনিসকে আইডেন্টিফাই করার জন্য কতগুলো ইন্ডিপেন্ডেন্ট কোঅর্ডিনেটের প্রয়োজন হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, ডিগ্রিজ অফ ফ্রিডম। তো সেটা আমরা এখানে দেখব। তো এই হলো তোমাদের থার্ড চ্যাপ্টার, যেটা জিগস অ্যান্ড ফিক্সচার। 4, 5, 6 চ্যাপ্টারের মধ্যে একটা অন্য মিল রয়েছে। 4 আর 5 হচ্ছে সিএনসি মেশিন টুল এবং পার্ট প্রোগ্রামিং, আর 6 হচ্ছে কি লিন ম্যানুফ্যাকচারিং। না সরি, তোমাদের লিনটা তোমাদের নেই, তোমাদের আছে ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম। লিন ম্যানুফ্যাকচারিং মনে হয় 6 সেমিস্টার আছে, এটা রয়েছে ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম এফএমএস। তো তার আগে এই দুটো পার্ট একটু দেখে নাও, সিএনসি মেশিন টুল, সিএনসি পার্ট প্রোগ্রামিং। আচ্ছা, সিএনসি নাম শুনেছো তোমরা? সিএনসি, এনিওয়ান? সিএনসি নাম কেউ শোনোনি? ওকে, হুম। তো জিগস অ্যান্ড ফিক্সারের পর আমি বলছিলাম সিএনসি মেশিন টুল, সিএনসি পার্ট প্রোগ্রামিং, দুটো টপিকেই কিন্তু কার ওপর, বা দুটো চ্যাপ্টার হচ্ছে সিএনসির ওপর। তো সিএনসি নাম আশা করি সবাই শুনেছো, সিএনসি নাম শোনোনি এরকম কেউ আছো? ডিটেলসে জানতে হবে না, সিএনসি নামটা শুনেছো তো? হ্যাঁ স্যার, নামটা শুনেছি। হ্যাঁ স্যার। কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল। একটা হয় এনসি, নিউমেরিক্যাল কন্ট্রোল, সিএনসি মানে কম্পিউটার নিউমেরিক্যাল কন্ট্রোল। তো দুটো চ্যাপ্টারই দেখো, সিএনসি মেশিন টুল, সিএনসি পার্ট প্রোগ্রামিং, দুটো চ্যাপ্টারই কার ওপর ডিল করছে, সিএনসির ওপর। এখানে আমাদের কি পড়তে হবে, এনসি সিএনসি দুটোই পড়তে হবে। ফার্স্ট চ্যাপ্টারে দেখো কি দেওয়া আছে, বেসিক কনসেপ্ট অফ এনসি অ্যান্ড সিএনসি অ্যাপ্লিকেশন অফ এনসি সিএনসি ইন ম্যানুফ্যাকচারিং। তার মানে কি, কাকে বলে এবং অ্যাপ্লিকেশন কি, দুটোর জন্য এনসি এবং সিএনসি। দেন বেসিক কনসেপ্ট অফ সিএনসি টার্নিং সেন্টার অ্যান্ড সিএনসি মেশিনিং সেন্টার, advantage disadvantage of CNC machine tool, classification of CNC tools, কি different টাইপস অফ ক্লাসিফিকেশন কি হয়। বেসিক্যালি আমরা এখানে দেখব যে ক্লোজড লুপ, ওপেন লুপ, এরকম একটা দুটো পার্ট রয়েছে। দেন কি কি কম্পোনেন্ট আছে সিএনসি মেশিন টুল এবং তার ফাংশন কি। এরপর যদি আমরা অ্যাপ্লিকেশন এবং কম্পোনেন্ট সিএনসি সিস্টেমের দেখি, মানে একটা সিএনসি সিস্টেম যদি বানাতে হয় তার জন্য কি কি লাগে, যেমন দেখো দেওয়া আছে এখানে স্টেপার মোটর, সার্ভো মোটর, এনকোডার, রিসার্কুলেটিং বল স্ক্রু এবং অটোমেটিক টুল চেঞ্জার, টুল ম্যাগাজিন। এগুলো হচ্ছে সব কম্পোনেন্ট আপনার সিএনসি একটা মেশিনের বা সিএনসি একটা সিস্টেমের। তো এই প্রত্যেকটা জিনিসের কাজ কি এবং তার অ্যাপ্লিকেশন কোথায় কোথায় সেটা আমায় জানতে হবে। কী কী জানতে হবে, ফাংশন অ্যান্ড অ্যাপ্লিকেশন। দেন দেখা হচ্ছে ওয়ার্ক হোল্ডিং মেথড ফর সিএনসি মেশিনিং সেন্টার, steps to be followed for a machine
ফর মেশিনিং এ জব ইন এ সিএনসি মেশিন টুল। এখান থেকে আমাদের কি হচ্ছে, এই চ্যাপ্টারটা চলে আসছে, শুরু হচ্ছে। কারণ সিএনসি যখন আমরা ভালো করেই জানো এখানে কি করতে হয়, প্রোগ্রামিং করতে হয়। এই প্রোগ্রামিংটাকে কি বলে, পার্ট প্রোগ্রামিং বা পার্ট প্রোগ্রাম। তো সেই পার্ট প্রোগ্রাম কিভাবে লেখা হয়, তার কোন কোডের কি মানে, সেটা আমরা কোথায় শিখবো, এই ইউনিট 5-এ। ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। এবার দেখো এই কনসেপ্ট অফ পার্ট প্রোগ্রামিং, স্ট্রাকচার কীভাবে লেখা হয়, রেফারেন্স পয়েন্ট কাকে বলে। রেফারেন্স পয়েন্ট বিভিন্ন রকম আছে, একটা মেশিন জিরো হয়, একটা প্রোগ্রাম জিরো, একটা হচ্ছে পার্ট জিরো, জানতে হবে। তার কারণ কি, একটা অ্যাবসলিউট রেফারেন্স ফ্রেম হয়, আবার তোমার রিলেটিভ রেফারেন্স ফ্রেম হয়, তার রেসপেক্টের জন্য কি রেফারেন্স পয়েন্টটা চেঞ্জ হয়। দেন অ্যাক্সিস আইডেন্টিফিকেশন, অ্যাক্সিস আইডেন্টিফিকেশন, সিএনসি কোড। এখানে দুটো ক্যাটাগরির কোড থাকে কমনলি, যেমন হচ্ছে জি কোড আর এম কোড। জি কোড আর হচ্ছে এম কোড, এটা সিরিজ থাকে। জি কোডের কি হয়, একটা সিরিজ আছে, এম কোডেরও তো একটা সিরিজ আছে। এখানে অনেকগুলো কোড আছে, প্রত্যেকটা কোডের যে মানে, মিনিং, কি ফাংশন করবে সেটা দেওয়া আছে। সিমিলারলি এম কোডেরও তাই, প্রত্যেকটা কোডের কি মিনিং, ফাংশন, সেটা পুরো একটা চার্ট দেওয়া আছে। সেটা আমাদের মনে রাখতে হবে। কারণ ধর এক্সামে কী হবে, প্রোগ্রামিং একটা ড্রয়িং দিয়ে দেবে, ড্রয়িংটা দিয়ে প্রোগ্রামিং লিখতে বলবে, যে স্টার্টিং পয়েন্ট বলে দেবে, তাহলে ওই পয়েন্ট থেকে তার ডাইমেনশন ধরে ধরে প্রোগ্রামিং করে তোমাকে, ওই সাপোজ বললো 4টে ড্রিল করতে হবে, তাহলে সেই 4টে ড্রিলের জন্য যা কোড হবে সেটা ওখানে কিন্তু লিখতে হবে, যাতে করে কোডটা রান করা মানেই অটোমেটিক মেশিন ওই কাজটা করে দেবে। বোঝা গেছে? এই জিনিসটা আমরা এখানে পড়বো। দেন লাস্ট ইউনিটে আছে ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম, এফএমএস। ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং সিস্টেম মানে কি, ফ্লেক্সিবল মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্লেক্সিবল? Comfortable. স্যার বেন্ডিং মানে ম্যাক্সিমাম বেন্ডিং হতে পারবে, এটাকে ফ্লেক্সিবল বলা হয়, মানে ভেঙে যাবে না জিনিসটা। বেন্ডিং ব্যাপারটা না, এটা মানে কি, নট রিজিড, ডাকটাইল না। ডাক্তারের ব্যাপার এখানে আসছে না। ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং মানে অন্য জিনিস। ফ্লেক্সিবল টার্মটা বলছি, ম্যানুফ্যাকচারিং ভুলে যাও। ধরো সাপোজ এরকম তিনজন আছে, তিনজন বন্ধু, এ, বি, সি। এ হচ্ছে যে চা পছন্দ করে, বিও চা পছন্দ করে খেতে, সি হচ্ছে যে চা, টি অর কফি। ঠিক আছে, এরও ধরো, এও ধরো টি অর কফি। তাহলে একজনের, এই তিনজন বন্ধু মিলে একটা বন্ধু হচ্ছে ডি, তার বাড়ি গেল। তার বাড়িতে গিয়ে ডি যখন বলল যে ঠিক আছে, আমি চা খাবি না কফি, অফার করলো কি খাবি। তাহলে এখানে তোমার এ কি অ্যান্সার দেবে, যা হোক, এনিওয়ান? বি কি বলবে, যে না ভাই চা কর, কফি খায় না। সি কি বলবে, ঠিক আছে যেটা হোক একটা কর, তাই তো? কি বললাম বোঝা গেল? তার মানে কি, এখানে বি হচ্ছে রিজিড,
মানে ও হি ইজ নট ফ্লেক্সিবল, ওর কাছে দুটো তিনটে অপশন নেই, ও এটাই মানে এটাই, ও অন্য কিছু যাতে যাবে না, অপশন ওয়ান মানে অপশন ওয়ান, নো দ্যাট ইজ নো অপশন টু। এ এবং সি কি হচ্ছে, অপশন ওয়ান আছে অপশন টু আছে, ঠিক আছে, যদি এটা হয় হবে, যদি এটা হয় তাও হবে। তার মানে আমরা এগুলো কি বলি, ফ্লেক্সিবল বলি। ফ্লেক্সিবিলিটি জিনিসের কনসেপ্টটা এখান থেকে আসছে, বোঝা গেছে? ইয়েস স্যার। এখানে ফ্লেক্সিবল মানে তোমার ধরো এই বেন্ডিং এরকম ব্যাপার কিন্তু নয়, যেটা কেউ একটা হয়তো বলছিলে যে একটা বিমের উপর ফোর্স দিলাম, সে বেন্ড করছে কিন্তু ব্রেক করছে না, ওই ব্যাপারটা কিন্তু এখানে নয়। এমনি হিউম্যান বিং এর জন্য, এমনি হিউম্যান বিং এর জন্যও অনেক অনেকে এরকম বলে যে সাপোজ এই যে কোনো একটা কাউকে একটা বলে যে রাম ইস, একটা ছেলে রাম, সে খুব ফ্লেক্সিবল। ফ্লেক্সিবল মানে কি, সে ঠিক আছে, সে কোনো একটা জিনিস নিয়ে রিজিড নয় যে আমাকে এটা লাগবেই বা এই স্টেপে না গেলে আমার হবে না, এরকম ব্যাপারটা নয় এখানে, সেটাই বলতে চেয়েছি। যখন ডিটেলসে আসবে তখন বুঝতে পারবে যে এখানে কি জিনিস রয়েছে, বা ফ্লেক্সিবিলিটিটা ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমরা কি বলতে চাইছি। মানে ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে তুমি একটা বেসিক এক্সাম্পল যদি দেখো, যে সাপোজ স্টেপ ওয়ান, স্টেপ টু, স্টেপ থ্রি, তিনটে স্টেপ দরকার। আমার যদি স্টেপ ওয়ানকে এক নম্বরে করতেই হয়, স্টেপ টুকে দু নম্বরে করতে হয়, স্টেপ থ্রিকে তিন নম্বরে করতে হয়, দেন দিস প্রসেস ইজ এ রিজিড প্রসেস। তার মানে মেশিন ওয়ান, মেশিন টু, মেশিন থ্রি, মেশিন ওয়ান তার ফার্স্ট ফাংশন, সে যখন ফার্স্ট ফাংশন করছে, সে যদি 30 মিনিট করতে টাইম নেয়, তাহলে ইন দ্যাট টাইম মেশিন টু কী হবে, স্ট্যান্ড বাই, কোনো কাজ করছে না, ও প্রসেস হয়ে আসবে তবেই এ কাজ করতে পারবে, এই পার্টিকুলার যদি প্রসেস হয়। দেন এ মেশিন টু সাপোজ টাইম নেয় 12 মিনিট, তার মানে মেশিন থ্রি এর 30 এবং 12, 42 মিনিট কিন্তু স্ট্যান্ড বাই আছে। হোয়ারঅ্যাজ আবার যদি এরকম কোনো প্রসেস থাকে যে এখানে মেশিন ওয়ান, মেশিন টু, মেশিন থ্রি, তিনটে মেশিন, কিন্তু স্টেপ আমি এটাকেও আগে একে করতে পারি, এটাকেও একে করতে পারি, এটাকেও একে করতে পারি, ওয়ান টু আর থ্রি, যেটাও স্টেপ আগে পরে করলেও কোনো অসুবিধা নেই। সাপোজ তুমি ড্রিলিং রয়েছে আর একটা থ্রেড কাটিং বা এরকম কিছু অপারেশন রয়েছে, তাহলে কি হবে, আগে ড্রিল করতেই হবে, তারপর তুমি তার মধ্যে থ্রেড কাটবে। ওই সমস্ত প্রসেসগুলো কি রিজিড প্রসেস, বিকজ তুমি আগে থ্রেড কিন্তু কাটতে পারবে না, ইউ হ্যাভ টু ড্রিল এ হোল, দেন বোরিং করতে হবে পারফেক্ট ডাইমেনশনে আনার জন্য, দেন অনলি ইউ ক্যান কাট থ্রেড। তো এই টাইপের প্রসেসগুলো কি রিজিড প্রসেস, রিজিড ম্যানুফ্যাকচারিং, এগুলো কিন্তু ফ্লেক্সিবল ম্যানুফ্যাকচারিং এর মধ্যে পড়ে না, বিকজ ইউ ক্যানট চেঞ্জ দ্য ডাইরেকশন অফ দ্য ফ্লো or the processes or the direction of the processes. It should always be like this. First you have to hold a drill a hole, then you have to use the boring tool to increase the dimension to a particular or the required dimension, যেটা প্রয়োজন সে ডাইমেনশনে নিয়ে যাওয়া, দেন তার ভিতর তবেই তুমি ইন্টারনাল বা এক্সটার্নাল থ্রেড করতে পারবে, আদারওয়াইজ পারবে না। কি বললাম, বোঝা গেছে? ইয়েস স্যার। তো এই হচ্ছে তোমাদের হ্যাঁ স্যার। সিলেবাস, ঠিক আছে? তো আমি তোমাদের একটা টপিক আজকে পড়াচ্ছি, যেটা পড়িয়ে দিচ্ছি, যেটা হচ্ছে যে নন ট্রেডিশনাল মেশিনিং এর রিকোয়ারমেন্ট কি। তো এটা তোমরা একটু লেখো, আমি পুরো জিনিসটা বুঝিয়ে দিচ্ছি, আমি এটা লিখে রেখেছিলাম তোমাদের সুবিধার জন্য, তো এই পার্টটা একটু বোঝো, ঠিক আছে? তারপর তোমরা নিজের নিজের খাতায় লিখে নেবে। লিমিটেশনস অফ দ্য ট্রেডিশনাল মেশিনিং, মানে আমরা যে নর্মাল মেশিনিং করি তার লিমিটেশন কি।
তো ফার্স্ট পয়েন্ট অবজার্ভ করো। ফার্স্ট পয়েন্ট, আমি কিন্তু এতক্ষণ যেটা আগে বলে এসেছিলাম সেখানে কি ছিল কি, .4, যেটা ফার্স্ট যখন সিলেবাস ডিসকাশন করলাম তখন যেটা বললাম যে টুল অ্যান্ড ওয়ার্কপিস ডাইরেক্ট ফিজিক্যাল কন্ট্যাক্টে থাকে। কিন্তু এটা ছাড়াও আরো অনেক প্রবলেম আছে, সেগুলো আমরা এখানে ডিসকাস করবো, যেটা বললাম পরে ডিসকাস করব। সেটা হচ্ছে এখন দেখো, পয়েন্ট নাম্বার 1, ইট ইজ ডিফিকাল্ট টু মেশিন ভেরি হার্ড ওয়ার্কপিস। তুমি কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে কোনো কোনো ওয়ার্কপিস এমন হতে পারে যেটা খুব শক্ত, ভেরি হার্ড, ওর স্ট্রেংথ ইজ ভেরি হাই। আর কিছু কিছু দেখবে খুব সফট, ভেরি সফট মেটেরিয়াল। তো ভেরি হার্ড হলেও সেটা আমাদের জন্য প্রবলেম, আবার ভেরি সফট হলেও সেটা আমাদের জন্য প্রবলেম। ভেরি হার্ড হওয়াও চলবে না, ভেরি সফট হওয়াও চলবে না। আচ্ছা, এখানে একটা জিনিস লেখা আছে দেখো, ডিউ টু ক্লগিং। এটা কিন্তু গ্রাইন্ডিং এর সময় আমি বলেছিলাম, ক্লগিং মানে কি কারো মনে আছে? যদি সফট মেটেরিয়াল হয় তাহলে তোমার মেটেরিয়াল রিমুভাল রেট, এমআরআর, বেশি হবে। অনেক বেশি মেটেরিয়াল রিমুভ হলে সেটা কাটিং টুলের উপরে জমবে বেশ কিছু পরিমাণ। ওই আটকে যাওয়া বা জমে যাওয়া বা ওই যে যে তোমার কাটিং টুলের ওপর যে পরিমাণ মেটেরিয়াল, ওয়ার্কপিসের যে মেটেরিয়াল, সেটা যে পরিমাণ ওরকম আটকে যাওয়ার যে প্রসেস, সেটাকে আমরা কি বলছি? ক্লগিং। বা আমার গ্রাইন্ডিং এর ক্ষেত্রে কি হতো, দুটো যে অ্যাব্রেসিভের মাঝে আটকে থাকতো, তাই তো? হ্যাঁ স্যার। দেন নাম্বার 3 দেখো, রিলেটিভ মোশন বিটুইন দ্য টুল অ্যান্ড দ্য ওয়ার্কপিস ইজ এসেন্সিয়াল ইন কেস অফ ট্র্যাডিশনাল মেশিনিং। তুমি অবজার্ভ করো, দেখো তোমার টার্নিং এর ক্ষেত্রে কি হতো, রিলেটিভ মোশন কিরকম হতো? ফার্স্ট যে তোমার ওয়ার্কপিস হেড স্টক এবং টেল স্টকের মধ্যে থেকে রোটেট করতো, রোটেটিং মোশন। আর কাটিং টুল কি হতো, ধরো হেড স্টক আর টেল স্টকের মধ্যে রোটেট করছে, এটা কাটিং টুল এই ডাইরেকশনে ধরো মুভমেন্ট করছে, তাহলে এ কি করছে, ডাইরেক্ট কন্ট্যাক্টে আছে এক নাম্বার, এবং একটা রিলেটিভ মোশন হচ্ছে, এইদিকে রোটেট করছে, এই ডাইরেকশনে মুভমেন্ট করছে। তাহলে কন্ট্যাক্টের মধ্যে কি একটা রিলেটিভ মোশন রয়েছে বিটুইন দ্য টুল অ্যান্ড দ্য ওয়ার্কপিস। ইট ইজ ডিফিকাল্ট টু মেশিন কমপ্লেক্স কন্টুরস। কমপ্লেক্স কন্টুরস মানে যে এটা ধরো তোমার কন্টুরটা কি, স্ট্রেট লাইন যেখানে কাটছে। অনেক ক্ষেত্রে এরকম কোনো ধরো এরকম একটা শেপ কাটতে হবে, তাহলে এইটাকে আমরা কোনো কাটিং টুল দিয়ে কাটা কিন্তু খুব ডিফিকাল্ট। এগুলোকে কি বলে, কমপ্লেক্স কন্টুর। কন্টুর মানে বাউন্ডারিটা, কমপ্লেক্স যেটা, নট তোমার যে রেগুলার শেপ। তো এক্ষেত্রে আমাদের এটা কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করতে পারে। তো সেটা আমরা ট্র্যাডিশনালে করতে না পারলেও তার জন্য নন ট্র্যাডিশনাল মেশিনিং মেথডস রয়েছে। আর নাম্বার 6 প্রবলেম কি, আমাকে যদি হোল প্রডিউস করতে হয় হার্ড এবং ব্রিটাল মেটেরিয়ালের মধ্যে, তাহলে এটাও কিন্তু একটা প্রবলেম। হার্ড এবং ব্রিটাল মেটেরিয়াল যখনই মেশিনিং করতে যাব, সেটা কিন্তু সবসময়ই একটা ব্রেক হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে।
এবং ডাইরেক্ট কন্ট্যাক্টের মাধ্যমে করতে গেলে তো আরোই ব্রেক হয়ে যাবে, কেননা এর ইলংগেশন কোনো হয় না। কোনো রকম প্লাস্টিক ডিফর্মেশন হয় কি বিটেল মেটেরিয়ালে? হয় না। ও কি হয়? অটোমেটিক ফেলিওর। ইয়েস স্যার। তো সেই জন্য হ্যাঁ কোনো স্যার, ব্রেক হয়ে যাবে। এরকম কোনো হার্ড এবং বিটেল মেটেরিয়াল যেমন কাঁচ, মিরর, এতে হোল্ড করতে গেলে আমরা কি করতে হয়? ডিফারেন্ট মেথডস ইউজ করতে হয়। ট্র্যাডিশনাল মেশিনিং মেথড দিয়ে সেটা কিন্তু করা যাবে না। তো এইগুলোই হচ্ছে ডিফিকাল্টিজ অফ ট্র্যাডিশনাল মেশিনিং মেথডস। ঠিক আছে, কারো কোনো ডাউট থাকলে বলো। স্যার এটা ক্লাস যা হচ্ছে এটা ইউটিউবে পাওয়া যাবে? বলো। এটা ক্লাস রেকর্ডেড থাকবে স্যার ইউটিউবে? হ্যাঁ, এটা তোমরা রেকর্ডেড পাবে। এই ক্লাসটা ইউটিউবে আপলোড হবে। ওকে স্যার। সমস্ত ক্লাসই তোমরা রেকর্ডেড পাবে, আগেও যেটা পেতে এখনো পাবে। ঠিক আছে, ওকে। তো আমি তোমাদের আজকে ক্লাস এই অবধি রাখছি। ঠিক আছে, যদি কারোর কোনো ডাউট থাকে বলো। তোমাদের অ্যাজ ইউজুয়াল ক্লাস হবে এবং তোমরা 1-2 দিনের হয়তো কালকের মধ্যেই পুরো কমপ্লিট রুটিন পেয়ে যাবে। আপাতত তোমাদের 3টে সাবজেক্টে ক্লাস হবে, উইকলি 3টে করে ক্লাস হবে। দেন ওয়ান নেক্সট তোমাদের মনে হয় মোস্ট প্রবলি 22 থেকে কলেজ স্টার্ট হচ্ছে। কলেজ কি ডেট দিয়েছে কলেজ স্টার্ট হওয়ার? হ্যাঁ স্যার, 22 তারিখ থেকে। 22 তারিখ থেকে। তো ওই অ্যাপ্রক্সিমেটলি ওই 22-24 তারিখ অবধি তোমরা জানতে পেরে যাবে হয়তো যে কোন ইলেকটিভটা তোমাদের ইয়ে হচ্ছে, কলেজ থেকে দিচ্ছে, সেটা তোমরা জানাবে। তবে আমরা মোটামুটি এই যে দুটো ইলেকটিভ বলেছি এই দুটো ক্লাস হয়তো নেক্সট উইক থেকে স্টার্ট করে দিলেও দিতে পারি। ঠিক আছে, সেটা আমরা স্যার চিন্তা আমাদের কলেজে ইলেকট্রিকটা নেয় অটোমোবাইলটা আর পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিংটা। গত বছর তাই ছিল স্যার। এখন এবছর কি তুমি বলতে পারছি না স্যার। মোস্ট প্রবাবলি ওটাই নেবে। ওই দুটো অটোমোবাইল আর সাবজেক্ট, পাওয়ার প্ল্যান্ট। অটোমোবাইল আর পাওয়ার প্ল্যান্ট। হ্যাঁ। হ্যাঁ, ওটাই অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম কলেজে ওটাই চুজ করে বলেই ওই দুটো আমরা পড়াই। এবার তাও তোমাদেরকে একটা বলে রাখলাম, তোমরা দেখো কলেজে কি দেয়, বা কোনো ক্ষেত্রে যদি দেখো যে অন্য দিচ্ছে তো সেক্ষেত্রে যদি তোমরা রিকোয়েস্ট করতে চাও কলেজে, বা অনেক স্টুডেন্ট যদি করে, কারণ তোমাদের পাওয়ার প্ল্যান্টটা রিকোয়ারমেন্ট রয়েছে, প্রয়োজন, ভালো সাবজেক্ট। তোমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে অটোমোবাইলটারও একটা রিকোয়ারমেন্ট রয়েছে সেই হিসেবে, কারণ ম্যানুফ্যাকচারিং তোমরা অনেকটাই পড়ে নিয়েছো। ম্যানুফ্যাকচারিংয়ের যে ক্যাড ক্যামের সাবজেক্টটা রয়েছে তার 2-3টে চ্যাপ্টার কিন্তু কমন। ওতেও মনে হয় আই থিঙ্ক যেটা যতটা সিলেবাসটা আমি দেখেছি সিএনসি কিছু পার্ট রয়েছে, এরকম কিছু পার্ট রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা অলরেডি ওটা পড়ছো অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিংয়ে, ওই জন্য অনেক কলেজে ওটা চুজ না করে অন্য আমরা যে দুটো বললাম অটোমোবাইল এবং পাওয়ার প্ল্যান্ট এই দুটোই চুজ করে মেজরিটি। ঠিক আছে, তাও একবার দেখো, আশা করছি অসুবিধা হবে না কারোর। ওকে স্যার। স্যার বলছি আমাদের কি ফিফথ সেমের কোনো আলাদা পেড ব্যাচ গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে, না ওই ওখান থেকে পেয়ে যাবো অ্যাপ থেকে? তোমরা অ্যাপটা ইনস্টল করো, ঠিক আছে, তারপর তোমাদের আলাদা গ্রুপ আমরা ক্রিয়েট করবো। আগে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হোক, যারা যারা অ্যাডমিশন নাওনি অ্যাডমিশন নিয়ে নাও। তোমাদের যারা পুরনো স্টুডেন্ট আছো তারা তো ক্লাস করেইছো, জানো কেমন ক্লাস করানো হয়, কীরকম সাপোর্ট তোমরা পাও। আর যারা নতুন স্টুডেন্ট আছো তাদের জন্য একটা ডেমো ক্লাস দেওয়া হলো। তোমাদের বাকি দুটো সাবজেক্টেরও একটা করে ডেমো ক্লাস হবে, ফ্লুইড এবং পাওয়ার ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, তো এই অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিংয়ের আর ডেমো ক্লাস হবে না, বাকি দুটো সাবজেক্টে তোমার ডেমো ক্লাস তোমরা পাবে। ঠিক আছে, তো আমি ক্লাস আজকে এখানেই এন্ড করছি। তোমরা এই ভিডিওটা রেকর্ডেড ইউটিউবে পাবে এবং অ্যাপেও আমি চেষ্টা করছি দিয়ে দেওয়া। ঠিক আছে, তো যদি স্যার কারো আজকে আর কোনো ক্লাস হবে? আজকে একটাই হবে। না, আজকে তোমাদের একটাই ক্লাস হবে, আজকে কোনো ক্লাস হবে না। ঠিক আছে, বলছি স্যার ফ্লুইড মেকানিক্সটা কি নিউমেরিক্যাল পার্ট আছে পুরোটাই? মিক্সড পার্ট, নিউমেরিক্যালও আছে, থিওরিও আছে। ঠিক আছে। স্যার ওটা আপনি পড়াবেন ফ্লুইড মেকানিক্সটা? ফ্লুইড মেকানিক্স না, বিষ্ণু স্যার পড়াবেন। ফ্লুইড মেকানিক্সে নিউমেরিক্যাল আছে,
তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে তিনটে, তার মধ্যে সবচেয়ে বেশি নিউমেরিক্যাল ফ্লুইড মেকানিক্সই আছে। তিনটে কেন, 5টা যে সাবজেক্ট আছে তার মধ্যে ঠিক আছে। ওটাই মোটামুটি তোমাদের নিউমেরিক্যাল সাবজেক্ট এই সেমিস্টারে। বাকিগুলো খুব কম নিউমেরিক্যাল, বা না এর সমানই বলতে পারো। ওকে স্যার। ঠিক আছে, ওকে, ঠিক, ওকে। তোমরা যারা যারা অ্যাডমিশন নাওনি অ্যাডমিশন নিয়ে নিও। ঠিক আছে, তোমাদের ক্লাস কলেজ স্টার্ট হওয়ার আগের থেকেই যেমন শুরু হয়েছে এ সপ্তাহ থেকেই চলবে। চলো, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার।